আজকে ক্লাসের শুরুতেই আমরা যে যত রকম নাম্বার জানি সেগুলোকে মনে মনে বলবো আর খাতায় লিখব। আমি বোর্ডে লিখছি। আমার প্রথমেই লিখতে ইচ্ছে করছে 2, তারপরে লিখতে ইচ্ছে করছে 3, 5, তারপরে মনে হলো এগুলো সবই গোটা গোটা নাম্বার হয়ে যাচ্ছে। ফ্র্যাকশন বা ভগ্নাংশ কিছু লেখা যায়? হ্যাঁ, যায়। 3/7, 13/9, পূর্ণ সংখ্যা, মিশ্র ভগ্নাংশ, সেটাও লেখা যায়। কীরকম? 5/1/9। দশমিক লেখা যায়? হ্যাঁ, তাও যায়। 2.5, 3.7। আচ্ছা, এরকমও তো কিছু পয়েন্ট দেখেছিলাম যারা চলতেই থাকে, যেরকম 1.3333 করে চলতেই থাকে। হ্যাঁ, তাও লেখা যায়। এই ক ধরনেরই সংখ্যা দেখেছি? না, মাইনাসে দেখেছিলাম, -4, -2, তারপরে রুটেও দেখেছিলাম, √2, √3, কিউব রুট অফ 5। আচ্ছা। তাহলে এইগুলো মোটামুটি আমরা দেখেছি। যেটা দেখিনি সেইটা নিয়ে একটু আলোচনা করা যাক। এই যে যাদের দেখেছি তাদেরকে আমরা বলবো বাস্তব সংখ্যা। এদেরকে সত্যি সত্যি দেখা যায়। তার ইংলিশ নাম হচ্ছে রিয়েল নাম্বার। যাদের দেখিনি তার আলোচনায় আসার আগে আমি একটা প্রশ্ন করি। তোমাকে যদি কেউ বলে, আচ্ছা -5 হোল স্কোয়ার কত হবে? তুমি বলবে -5 × -5, মাইনাসে মাইনাসে প্লাস, +25। একদম ঠিক বলেছ। আচ্ছা, +5 হোল স্কোয়ার? তুমি বললে +5 হোল স্কোয়ার তো খুবই সহজ, +5 × +5 +25। তাহলে আমি যেটা লক্ষ্য করতে বলছি, -5 হোল স্কোয়ার হলেও ফাইনালি প্লাস আসছে, +5 হোল স্কোয়ার হলেও ফাইনালি প্লাস আসছে। অর্থাৎ তুমি হোল স্কোয়ার করে প্লাসের বাইরে কিছু আনতে পারবে না। এটা কি ফ্র্যাকশনের ক্ষেত্রেও সত্যি? হ্যাঁ, সত্যি। -3/2 তার স্কোয়ার করলে কত হবে? তুমি বললে -3 স্কোয়ার করলে +9, আর এইদিকে 2 স্কোয়ার করলে 4। তাহলে আলটিমেটলি জিনিসটা প্লাসই এলো। ঠিক। তাহলে যে কোনো কিছু, সেটা প্লাস হোক বা মাইনাস হোক, তার স্কোয়ার করলে পজিটিভ আসবে। কেবল 0 স্কোয়ার করলে পজিটিভও আসবে না, নেগেটিভও আসবে না, 0ই আসবে। তাহলে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি বললাম না, আমি এমন কিছু সংখ্যা জানি যেগুলোর স্কোয়ার করলে নেগেটিভ আসবে। তুমি বললে কোথায়? আমি বললাম -7 তার স্কোয়ার রুট, তার স্কোয়ার করে দেখাও দেখি। তুমি বললে এটার স্কোয়ার করলে রুটটা উড়ে যাবে, -7 উত্তর হবে। হ্যাঁ, তাই তো, স্কোয়ারটা মাইনাস এলো। অর্থাৎ এই যে এই জিনিসটা দেখলাম, এটা বাস্তবে সম্ভব নয়। এদেরকে বলে কাল্পনিক সংখ্যা। ইংলিশে ইম্যাজিনারি নাম্বার। এবারে আমরা যেহেতু কম্পিটিটিভ এক্সামের ম্যাথস নিয়ে কথা বলছি, তাতে এই ইম্যাজিনারি নাম্বারের ঘনঘটাটা রাখেনি। এটা তাই আমাদের সিলেবাসের বাইরে বলে আমি এটা আলোচনায় যাচ্ছি না। আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকবে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের মধ্যে। এখানে আমরা প্রথমেই একটা জিনিস লক্ষ্য করি, বাস্তব সংখ্যাকে আমি যদি ভাগ করতে চাই, কি ভাগে ভাগ করতে পারি তার একটা প্যারামিটার ঠিক করি আগে। কিসের বেসিসে ভাগ করব, কিসের ভিত্তিতে ভাগ করব। আমার প্রথমেই ইচ্ছে হলো, আমি দেখতে চাই এই যে যত রকম সংখ্যা দেখছি তাদেরকে কি সামথিং বাই সামথিং আকারে লেখা যায়, অর্থাৎ p/q আকারে লেখা যায়। তো বললে p/q আকারে লেখা যাবে না কেন? 2, হ্যাঁ 2কে তো লেখাই যায়, কারণ 2 মানে 2/1। আচ্ছা, তাহলে 3, 5 এগুলোকেও লেখা যাবে। 3/7 এটা তো লেখা আছেই, এটাও লেখা আছে 13/9।
এইটাকে কি লেখা যাবে? তুমি বললে হ্যাঁ, মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশনকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশানে নিতে পারি। 5 নং 45 আর 1 46 নয়, তাহলে এটাও চলে এলো সামথিং বাই সামথিং। 2.5 তুমি বললে 2.5কে লেখা যায়, পয়েন্ট তুলে দিলে তলায় 10 চলে আসে, এবারে 5 দিয়ে কাটাকাটি করলে এটা চলে আসে। হ্যাঁ, একেও লেখা যায়। একে লেখা যায়, হ্যাঁ একেও লেখা যায়। একে লেখা যায়, আমি বললাম এটা তো জানি না একে লেখা যায় কি না। একে লেখা যায়, যায়, একে লেখা যায়, যায়। একে কি লেখা যায়? -4/1। একে লেখা যায় -2/1। একে লেখা যায়, তুমি বলবে হ্যাঁ -√2/1। আমি বলবো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইখানে এতক্ষণ সামথিং বাই সামথিং আকারে লেখার কথা বললাম, একটা জিনিস আমরা এখনও মেনশন করিনি। এই সামথিং বাই সামথিংয়ে পিটাকে হতে হবে গোটা সংখ্যা, অর্থাৎ ভাঙচুর হলে চলবে না। 1 2 3 4 11 12 15 বা -1 -2 প্লাসের মাইনাসের কোনো গণ্ডগোল হলে আমরা মেনে নেব, কিন্তু সামথিং বাই সামথিং যখন হবে তখন এটা গোটা সংখ্যাই থাকতে হবে, আর নিচের কিউকেও গোটা সংখ্যাই থাকতে হবে। এবং মোর স্পেসিফিক্যালি Q0 হলে চলবে না। কেন চলবে না তার কারণটা খুব ডেপথে গিয়ে আমাদের বুঝতে হবে। দেখো, একটা প্রশ্নের উত্তর দাও। আমি যদি বলি 5কে 1 দিয়ে ডিভাইড করো, কত হবে? তুমি বললে 5। এটা তো খুব সহজ। আচ্ছা, 1কে 2 দিয়ে ভাগ করো, তুমি বলবে 0.5। আচ্ছা, এবারে যদি আমি তোমায় বলি 0/2 কত হবে? তুমি বললে 0। 0/9 কত হবে? তুমি বললে 0। আমি বললাম আচ্ছা 9/0 কত হবে? তুমি বললে 0 হতে পারে, 9 হতে পারে। একদল বলবে না, ইনফিনিটি হবে। এই ইনফিনিটির জন্ম কোথা থেকে সেটা আবার পরে আসছি, কিন্তু অনেকে এইটা বলবে। একদল আবার বলবে আনডিফাইন্ড হবে। এবারে কোনটা উত্তর হবে আমরা সেটার আলোচনায় আসব, তার আগে আরেকটা প্রশ্ন নিয়ে নিই। তাহলে বলো তো 0/0 কত হবে? একদল বলবে 0/0 0 হবে, একদল বলবে 0 0 কেটে গিয়ে 1 হবে, একদল বলবে না আনডিফাইন্ড হবে। এইবারে আমি এই ডিসিশনটায় আসার জন্য তোমাদের একটু হেল্প চাইছি। তোমাকে যদি কেউ বলে আচ্ছা 6/3 কত হবে? তুমি বলবে 2। এটা তো খুব সহজ। আমি বললাম না, আমার মনে হচ্ছে 6কে 3 দিয়ে ভাগ করলে 4 হবে। তুমি বললে আপনি বললে তো হবে না, আমরা মানবো কেন? বললাম মানবে না, তাহলে আমাকে প্রমাণ করে দেখাও যে তোমরা ঠিক আমি ভুল। তুমি বললে তো সহজ, আমরা বলছি 6কে 3 দিয়ে ভাগ করে 2 আসে, আপনি এই 3 দিয়ে 2কে গুণ করে দেখুন 6 আসে কিনা। আমি বললাম হ্যাঁ 3 গুণ 2 6, অর্থাৎ আমার এই সংখ্যাটা রিটার্ন করছে, তার মানে এটা ঠিক আছে। আর যদি 6/3 4 হতো তাহলে 3 গুণ 4 6 রিটার্ন করা উচিত ছিল, কিন্তু 3 গুণ 4 তো 12, 6 আসছে না, তাহলে আমার উত্তরটা ভুল। তাহলে আমি যেটা বলতে চাইছি, ভেরিফিকেশনের প্রসেস হচ্ছে আমার এই ভাগফল যেটা, তাকে ভাজক দিয়ে গুণ করে আমার যদি আগের সংখ্যাটা বা ভাজ্য ফেরত আসে তাহলে আমার অঙ্ক ঠিক আছে। তাহলে এবারে চলে আসি এখানে 0/9, সরি, তাহলে চলে আসি এখানে 9/0। এখানে যদি 0 উত্তর হয় তাহলে আমরা ভেরিফাই করে দেখি 0 × 0 কি 9 আসে? তুমি বললে কোনো মতেই না, তাহলে এটা উত্তর হতে পারে না। 0/9 কি 9 হতে পারে? তুমি বললে 0 × 9 করে 9 আসা উচিত ছিল, কিন্তু আমরা জানি 0 × 9 করলে 0ই আসবে, 9 আসবে না, তাহলে 9 উত্তর হতে পারে না। ইনফিনিটি হতে পারে? তাহলে 0 × ইনফিনিটি 9 হতে হয়। তুমি বললে 0-র সাথে যা খুশি গুণ করা হোক 9 তো আসবে না, তাহলে এটাও হলো না। তাহলে তোমরা নিজেদেরকে বুঝিয়ে ফেলেছো এই পৃথিবীতে এমন কোনো সংখ্যা থাকবে না
যাকে 0 দিয়ে গুণ করে তোমার রেজাল্ট 9 আসতে পারে, তাই এটা হবে আনডিফাইন্ড। বাংলায় এটাকে বলি আমরা অসংজ্ঞাত, যেটা জানা যাবে না। এবারে চলে আসি, তাহলে 0/0 কি? তুমি বলবে 0/0 0। আমি বললাম ভেরিফাই করো, তুমি বললে 0 × 0, হ্যাঁ 0 তো এসছে, তাহলে 0। আমি বললাম দাঁড়াও দাঁড়াও, এখনো বাকি চেক তো বাকি আছে। 0/0 1 হতে পারে? তুমি বললে 0/0 1 হলে আমি ভেরিফাই করে দেখি, 0 × 1, হ্যাঁ 0। এ বাবা 1ও তো হতে পারে, তাহলে এটাও ঠিক এটাও ঠিক। আমার একটু মজা করতে ইচ্ছে হলো, আমি বললাম তোমরা যেরকম এত কিছু বললে, আমার মনে হলো 0/0 15। তুমি ভেরিফাই করে দেখো, তুমি বললে 0 × 15, হ্যাঁ 0। তার মানে এরকম কোটি 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 রেজাল্ট পাবো যার প্রত্যেকটাই সত্যি। মানে তুমি এখানে যাই ধরো তাকেই 0 দিয়ে গুণ করে ফাইনালি 0 রিটার্ন আসছে। এখানে ছিল আমার অভাব, এরকম কোনো নাম্বার পাচ্ছিলাম না যাকে 0 দিয়ে গুণ করে 9 আসে। এখানে আবার এত নাম্বার পেয়ে যাচ্ছি যে আমার শেষই হচ্ছে না। তাই 0/0 এইটাকে বলা হলো ইনডিটারমিনেট। বাংলায় অনির্ণেয়। তাহলে এই কারণে 0 দিয়ে ভাগ ডিফাইন্ড নয়। সেই কারণেই আমার সামথিং বাই সামথিং যখন হচ্ছিল Q0 হতে পারবে না। তাহলে আজকে আমাদের প্রপার আলোচনায় আমরা ঢুকি। আবার আমরা আজকে কি করতে বসেছি? যত নাম্বার পেয়েছি তাদেরকে ভাগ করতে বসেছি। আমরা প্রথমে যত নাম্বার পেয়েছি তাদেরকে কি ভাগে ভাগ করলাম? 2 ভাগে। একটা হচ্ছে রিয়াল নাম্বার, যাদেরকে বাস্তবে দেখতে পাই, একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। যাদেরকে বাস্তবে দেখতে পাই না। ইমাজিনারিটা আমাদের সিলেবাসে নেই, তাই এর বাদ হয়ে গেল। এবারে রিয়াল নাম্বারকে আমরা কি ভাগে ভাগ করছি? 2 ভাগে। একদল হচ্ছে যাদেরকে P/Q আকারে লেখা যাচ্ছে, যেখানে P/Q দুজনেই গোটা সংখ্যা বা ইন্টিজার। এই ইন্টিজার ব্যাপারটাকে আলোচনা করব পরে, চিন্তা করো না। আর Q ইজ নট ইকুয়াল টু 0, তাদেরকে আমরা নাম দিলাম রেশনাল নাম্বার। তাদেরকে আমরা নাম দিলাম রেশনাল নাম্বার। রেশনাল কথাটা এসছে রেশিও থেকে। P/Q, যেটাকে আমরা P/Q-ও লিখতে পারি, এটা একটা রেশিও, তাই এইটাকে বলা হয় রেশনাল নাম্বার, যার বাংলা হচ্ছে মূলদ সংখ্যা। আরেকটা কি, যাদের P/Q আকারে লেখা যায় না, তাদেরকে বলা হলো ইরেশনাল। বাংলায় অমূলদ সংখ্যা। তাহলে এই যে আগে যে এক্সাম্পলগুলো নিয়েছিলাম, তার মধ্যে এ P/Q আকারে হচ্ছে রেশনাল, এও রেশনাল, এও রেশনাল, এও রেশনাল, এও রেশনাল, সব রেশনাল। একমাত্র ঝামেলা পাকলো এখানে এসে, এটা সামথিং বাই সামথিং আকারে লেখা যাচ্ছিল, কিন্তু এই সামথিংটা গোটা সংখ্যা না, কারণ √2 এটা একটা পয়েন্টের ভ্যালু। বললাম আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই যে √2, √3, √5, এই যে এরা হলো ইরেশনাল বা অমূলদ সংখ্যা, বাকিগুলো হয়ে গেল রেশনাল নাম্বার। তাহলে আশা করি রেশনাল ইরেশনালের গল্পটা পরিষ্কার হলো। এবারে চলে আসি, রেশনাল নাম্বারকে আমরা কি কোনো ভাগে ভাগ করতে পারবো? তুমি বললে হ্যাঁ পারবো, কেন পারবো না। রেশনাল মানে P/Q আকার, তাই তো? একে আমরা ফার্দার ভাগ করি, পরে আমরা একটা সিঙ্গেল চার্টের মাধ্যমে সবটাকে বুঝবো, চিন্তা করো না। তাহলে প্রথমে নাম্বার, তাকে 2 ভাগ করছি, রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বারকে 2 ভাগে ভাগ করলাম, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। এবারে রেশনাল নাম্বারকে ভাগ করছি, রেশনাল নাম্বারকে 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে
গোটা গোটা সংখ্যা আর একটা হচ্ছে ভাঙাচোরা সংখ্যা। যেগুলো গোটা সংখ্যা তাদেরকে আমরা বলছি ইন্টিজার, বাংলায় অখণ্ড সংখ্যা। আরেক দল তাদেরকে কি বলছি, ডেসিমাল, যারা দশমিক সংখ্যা বা ভগ্নাংশ। তাহলে হয়ে গেল? না, হয়নি। আমরা ফার্দার ইন্টিজারকে ভাগ করব। কিভাবে ভাগ করব চলো দেখে নিই। আমরা এই ইন্টিজারকে ভাগ করার আগে এই একটা লাইন এঁকে নিয়েছি। এই লাইনটা আমার কি কাজে লাগবে? দেখো, আমি যদি তোমায় প্রশ্ন করি আমাকে সব থেকে বড় সংখ্যা বলে শোনাও, তুমি বললে 1 কোটি। বললাম কেন, 100 কোটি হয় না? বললে হ্যাঁ হয়তো। তাহলে 1 কোটি হলো না। হ্যাঁ 100 কোটি, 1000 কোটি। আমি বললাম এক্স্যাক্টলি আমাকে একটা সংখ্যা খালি বলো। তুমি বললে 1 লাখ কোটি। আমি বললাম 2 লাখ কোটি। তুমি বললে 4 লাখ কোটি। আমি বললাম 4 লাখ কোটি 50,000। তুমি বললে এরকম করলে কি করে হবে, সবটা তো বলা যাবে না। এক্স্যাক্টলি বলা যাবে না। তাহলে তুমি যত বলবে তার সীমানার বাইরেও আমি তাকে 10 দিয়ে গুণ করে একটা সংখ্যা বানিয়ে দিতে পারি। তুমি বললে 1 লাখ কোটি, আমি বললাম 10 লাখ কোটি। 10 লাখ কোটি, 10 লাখ কোটি 50,000, 10 লাখ কোটি 2। তার মানে আমি কিছুটা বাড়িয়ে তার থেকে বড় সংখ্যা বানাতেই পারি। সবচেয়ে বড় সংখ্যা বলে কিছু হয় না। তাহলে আমি যদি প্রশ্ন করি সবচেয়ে ছোট সংখ্যা কি হয়, তুমি বলে ছোট সংখ্যা মানে? আমি বললাম 0 থেকে নিচের দিকে গেলে আমরা জানি নেগেটিভ নাম্বার পাওয়া যায়, -1, -2, -3। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কি? -100। তুমি বললে না না, -100 থেকে কত আছে, -200, -300, -1 কোটি। ও এখানেও তো তাহলে -100 কোটি, -200 কোটি, এখানেও তো শেষ হবে না। ও ঠিক ঠিক ঠিক। তার মানে আমার যেটা বক্তব্য, এখানে সব থেকে বড় সংখ্যা আমি বলতে পারছি না, সবচেয়ে ছোট সংখ্যা আমি বলতে পারছি না। যেদিকে এগোলাম এই দিকে, অর্থাৎ 1, 2, 3, 4 করে, তাদেরকে আমরা বলি পজিটিভ নাম্বার। আর আমরা মাঝখানে যে সংখ্যাটা পাই তাকে বলি 0। তাহলে 0 থেকে শুরু করে আমি এই দিকে এগোলে পাই যথাক্রমে +1, +2, +3। এই দিকে কত দূর অবধি পেতে পারি? তুমি বললে শেষ নেই। আমি বললাম ঠিক আছে, তাহলে তাকে বলে ইনফাইনাইট। তাহলে ইনফাইনাইট অবধি যেতে পারি। যেহেতু যেতে পারি এই দিকে একটা অ্যারো সাইন দিয়ে দিচ্ছি। আর এই দিকে কত অবধি আসতে পারি? তুমি বললে -1, -2, -3, এরকম করে প্রচুর দূর যেতে পারি। বললাম আচ্ছা, তাহলে গিয়ে কোথায় থামবো? -ইনফাইনাইট অবধি চলবে, থামবো না কোথাও। তাহলে আমি দেখতে পাচ্ছি 3টে ক্যাটাগরি। একদল হচ্ছে নেগেটিভ নাম্বার, একটা হচ্ছে 0, সে পজিটিভও না নেগেটিভও না, আর একদল হচ্ছে পজিটিভ নাম্বার। এবং সবথেকে বড় কথা, এরা সবাই হচ্ছে গোটা গোটা সংখ্যা। তাহলে আমি অখণ্ড সংখ্যা বা ইন্টিজারকে 3টে ভাগে ভাগ করলাম। একদল হচ্ছে নেগেটিভ ইন্টিজার, একটা হচ্ছে 0 ইন্টিজার, 0 নিজে একটা ইন্টিজার বলে, আর একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। বললাম আচ্ছা, তাহলে এই 3টে ভাগ, ঠিক আছে বুঝে গেছি। আমি বললাম আর একটু ডিটেলে কি বুঝবো, চলো বুঝে আসি। কি বোঝার আছে দেখো, পজিটিভ ইন্টিজার তাহলে কত থেকে শুরু হচ্ছে? তুমি বললে +1, +2, এরকম করতে করতে +ইনফাইনাইট অবধি। একদম ঠিক। তোমাদের মনে আছে তোমরা যখন প্রথম নাম্বার শিখেছিলে ছোটোবেলায়, কি থেকে শিখেছিলে? 1, 2, 3, 4, 1, 2, 3, 4। তার মানে আমরা স্বাভাবিকভাবে 1 থেকে গোনা শুরু করেছিলাম। তাই এই যে পজিটিভ ইন্টিজার, তার একটা ডাক নাম দেওয়া হলো। কি নাম সেটা? ন্যাচারালি আমরা এটা বলতে শুরু করেছিলাম বলে এর নাম দেওয়া হলো ন্যাচারাল নাম্বার, বাংলায় স্বাভাবিক সংখ্যা।
আচ্ছা আচ্ছা, তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে কত থেকে? 1 2 3 4 থেকে। আচ্ছা ঠিক আছে। তাহলে পজিটিভ ইন্টিজার যারা ছিল তাদেরই ডাকনাম কি হলো? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। নেগেটিভ ইন্টিজার কারা? -1 -2 -3, এদের কি কোনো ডাকনাম আছে? না, সবার যে ডাকনাম থাকবে তার কোনো মানে নেই, এদের কোনো ডাকনাম নেই। এইবারে আমি একটা অন্য প্রশ্ন করছি। তোমাকে যদি কেউ বলে নন নেগেটিভ ইন্টিজার কারা, তুমি বলে পজিটিভগুলো, স্বাভাবিক সংখ্যা। বললাম তো, আমি বললাম না, ভেবে বলো। নন নেগেটিভ মানে পজিটিভ না, জিরো নন নেগেটিভ, কারণ ও তো নেগেটিভ না, ও পজিটিভও না। তাহলে যখন আমি বলছি নন নেগেটিভ, তার মানে আমাকে জিরোকে ধরতে হবে। তুমি বললে হ্যাঁ তা তো ঠিক। তাহলে নন নেগেটিভ কাদের নিয়ে তৈরি হবে? তুমি বললে জিরো, তারপরে 1 2 3 4। ঠিক বলেছ। তাহলে এই যে নন নেগেটিভ, এদেরকে আবার আলাদা একটা ডাকনাম দেওয়া হলো হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার আর স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, এদের মধ্যে তফাৎ কি? হোল নাম্বারে জিরো থাকবে, ন্যাচারাল নাম্বারে জিরো থাকবে না। এই জিরোটা একটা ডিফারেন্স তৈরি করে দিল। আচ্ছা, আমি যদি বলি নন পজিটিভ নাম্বার, তুমি বলবে নন পজিটিভ নাম্বারের মধ্যে কিন্তু আবার জিরো পড়বে। আর কি পড়বে? পড়বে -1 -2 -3। বললাম হ্যাঁ ঠিক। তাহলে এদেরও কি কোনো ডাকনাম আছে? না, সবার ডাকনাম থাকে না। তাহলে নন পজিটিভের কোনো ডাকনাম নেই, নন নেগেটিভের ডাকনাম হচ্ছে হোল নাম্বার। ন্যাচারাল নাম্বার হচ্ছে শুধু পজিটিভ ইন্টিজারদের। তাহলে আশা করি এই অখণ্ড সংখ্যার 3টে ক্লাসিফিকেশন তোমাদের কাছে পরিষ্কার। এবারে আসছি ডেসিমাল। ডেসিমাল বা দশমিক সংখ্যা, তাকে কভাগে ভাগ করব? আপাতত দুভাগে ভাগ করব। কীরকম দুভাগে? একটা হচ্ছে ধরা যাক 0.5, এর গল্প এখানেই শেষ, এর আগে পরে কিছু নেই, শুরু হয়েছিল শেষ হয়েছে। 1.39 শেষ হয়ে গেল। তাহলে যারা শেষ হয়ে যাচ্ছে তারা টার্মিনেট করে যাচ্ছে, তাদেরকে বলা হয় টার্মিনেটিং ডেসিমাল। তার এক্সাম্পল কি? এইগুলো। আরেক দল হচ্ছে, আমি যদি বলি আচ্ছা আমাকে বলো তো 1/3, তাকে যদি তুমি দশমিকে নাও কি হবে? তুমি বললে 0.3333 করে তো চলতেই থাকবে। এক্স্যাক্টলি এইটাকে আমরা এরকম করে লিখতাম, 0.3 তার মাথায় বার, বা 0.3 মাথায় একটা ডট, পৌনপুনিক। এইটাকে বলে রেকারিং। তাহলে এর টার্মিনেশন হচ্ছে না, শেষ হচ্ছে না কোথাও, চলতেই থাকছে। তাহলে প্রথমত এটা নন টার্মিনেটিং, এ টার্মিনেট হচ্ছে না। সেকেন্ড হচ্ছে রিপিট হচ্ছে একটা জিনিস, তাই একে বলে রেকারিং। তাহলে আর একটা টাইপ কি পেলাম? নন টার্মিনেটিং বাট রেকারিং। নন টার্মিনেটিং রেকারিং বা রিপিটিং। তাহলে এই দুটো ভাগ। বললাম আচ্ছা, তো যেটা শেষ হচ্ছে না তাকে আমি সামথিং বাই সামথিং আকারে লিখতে পারবো? আমি তো জানি, ধরা যাক 1.39, একে তো যদি আমি সামথিং বাই সামথিং লিখি, তলায় 1 আনবো, পয়েন্ট তুললে দুটো শূন্য এলো, এটা না হয় মানলাম। কিন্তু এখানে 0.3333 চলছে, তাহলে আমি পয়েন্ট তুলে 1-এর পরে কটা শূন্য লিখবে না, এটার আলাদা নিয়ম আছে। কিন্তু এটা যে সামথিং বাই সামথিং আকারে প্রকাশ করা যায়, তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এইটা। কারণ 1/3 = তো তুমি এটা পেলে, সেটা তো সামথিং বাই সামথিংই। বলে হ্যাঁ ঠিক। তাহলে আমার র্যাশনাল নাম্বারের গল্প সব শেষ। তুমি বললে না ওয়েট, আমরা আরেক ধরনের রেকারিং দেখেছি। এই যে আমি যদি এরকম লিখি 2.3
3129573351113, অর্থাৎ যার কোনো মাথা মুন্ডু নেই। দশমিকের পরে এটা শেষও হচ্ছে না, চলতেই থাকছে, অথচ আগে যেরকম রেকারিং ব্যাপারটা ছিল অর্থাৎ রিপিট হচ্ছিল, এখানে রিপিটও হচ্ছে না। এইটাকে বলে নন টার্মিনেটিং নন রেকারিং। অর্থাৎ এটা রেকারও করবে না, শেষও হবে না। এরা কারা? এরা হচ্ছে পারফেক্ট স্কোয়ার হবে না এরকম জিনিসের স্কোয়ার রুট, যেরকম √2 1.41 করে চলতেই থাকে, মাথা মুন্ডু নেই। তাহলে এটা তো ইরেশনাল বলেছিলেন, একদম তাই। অর্থাৎ ইরেশনাল নাম্বার হচ্ছে নন টার্মিনেটিং নন রেকারিংগুলো। রেশনালের মধ্যে কারা কারা আছে? রেশনালের মধ্যে আছে ইন্টিজার আর ডেসিমাল। ইন্টিজারের মধ্যে কারা আছে? নেগেটিভ, জিরো, পজিটিভ। এদের নামগুলো আলাদা আলাদা, টাইপ অনুযায়ী এই তিনটেই ভাগ। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এই দুটো নিয়ে হচ্ছে হোল নাম্বার। সেটা তো নামের হেরফের, মূল ক্লাসিফিকেশন কিন্তু এইটা তিনটে। ডেসিমালের কটা পেয়েছিলাম রেশনাল নাম্বারের আন্ডারে? দুটো, একটা হচ্ছে টার্মিনেটিং, একটা হচ্ছে নন টার্মিনেটিং রেকারিং। আর নন টার্মিনেটিং নন রেকারিং যারা ছিল তারা হচ্ছে আলটিমেটলি অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। আশা করি এবারে পুরো পিকচার ক্লিয়ার। আর একটা খুব মজার জিনিস জিজ্ঞেস করব, পাই মানে কত? তোমরা ঝপাঝপ বলে দিলে 22/7। খুব ভালো কথা। 22/7 এটা কি রেশনাল নাম্বার না ইরেশনাল নাম্বার? তুমি বললে রেশনালিটি চেক করার জন্য আমায় দেখতে হয় p/q আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা। হ্যাঁ যাচ্ছে, 22/7 তো সামথিং বাই সামথিং, তাহলে এটা রেশনাল না। খুব বড় ভুল হয়ে গেল, পাই রেশনাল না, মোরওভার পাই 22/7 না। ব্যাপারটা কি হলো? আসলে পাইয়ের ভ্যালু শেষ পর্যন্ত কেউ জানতে পারেনি, এটা চলতেই থাকছে। পাইয়ের ভ্যালু 3.14, তারপরে চলতে থাকবে এবং তার কোনো প্যাটার্ন থাকবে না, তাই পাই ইরেশনাল। কিন্তু এরকম একটা কিম্ভূত সংখ্যা নিয়ে কাজ করা খুব সমস্যা, তাই আমাদের এখানে ম্যাথামেটিশিয়ানরা খুঁজলেন আমাদের রেশনাল নাম্বারের মধ্যে 3.14-এর কাছাকাছি ভ্যালু কারুর আছে, দেখা গেল 22/7 আছে। তাই ধরে নেওয়া হলো পাই ইজ অ্যাপ্রক্সিমেটলি, এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, 22/7। বাট পাই ইজ নট ইকুয়াল টু 22/7। তার মানে পাই 22/7-এর কাছাকাছি ভ্যালুর, কিন্তু 22/7 নয়। ঠিক আছে? সো আমরা যদি গোটা সিনারিওটাকে একটা সিঙ্গেল ছবির মাধ্যমে এক্সপ্রেস করার চেষ্টা করি, সেটা এরকম দাঁড়াবে। আমরা ছোট থেকে এগোই, 1, 2, 3, 4 যেটা থেকে আমরা স্বাভাবিকভাবে পড়াশোনা শুরু করেছিলাম তাদেরকে বলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তার সাথে যদি আমি 0কে ইনক্লুড করে নিই, 0, 1, 2, 3, 4 করে আপ টু ইনফাইনাইট, তাহলে এরা হচ্ছে নন নেগেটিভ বা হোল নাম্বার। এবারে এরা তো আলাদা ছিলই, এর সাথে যদি আমরা নেগেটিভ ইন্টিজারগুলোকে অ্যাড করে নিই, -1, -2, -3 করে ∞ অবধি, তাহলে হবে সম্পূর্ণ অখণ্ড সংখ্যার সেট বা ইন্টিজার। মিটে গেল, তাহলে গোটা সংখ্যাগুলোর গল্প মিটে গেল। এবারে এর সাথে যদি ফ্র্যাকশন বা ডেসিমালগুলোকে ইনক্লুড করা হয়, যেরকম -0.25, -5/8, বা পজিটিভ ফ্র্যাকশনকে ইনক্লুড করা হয় 6/7, +3.5, তাহলে এদের নিয়ে আমার সেই রেশনাল নাম্বারের সেটটা তৈরি হলো, যেটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি।
আর ইরেশনাল কারা? ইরেশনাল হচ্ছে ওই যে √2, √5, √7, কিউব রুট অফ 9, পাই, এইগুলো। তাহলে আমার রেশনাল ইরেশনাল এই পুরো ব্যাপারটা ছবির মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল, আর কিচ্ছু রইল না। এবারে আমরা এর মধ্যে শুধু ন্যাচারাল নাম্বারের সেটটাকে নিয়ে আলাদা করে আবার ভাগ করতে বসবো। হয়তো তোমাদের খুব চিন্তা হচ্ছে যে এত ভাগ আমরা মনে রাখবো কি করে। এটা স্টেপ ওয়াইজ তোমরা একবার বুঝে গেলে একদম আমার মতোই মনে রাখতে পারবে, কোনো অসুবিধা হবে না, দেখবে। চলো এবারে আমরা চলে যাব ন্যাচারাল নাম্বারকে ভাগ করতে। তাহলে ন্যাচারাল নাম্বারে ভাগ হবে তার আগে আমি একটা প্রশ্ন করি তোমাদের। এটা কি ধরনের ট্রায়াঙ্গেল? এবিসিটা তোমরা বললে তো দেখতেই পাচ্ছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে একে আমরা সেই সমকোণী ত্রিভুজ বলি বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলি। হ্যাঁ ঠিকই বলেছো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর এটি। কিন্তু আমার আবার মনে হলো এখানে তো এ বি এই বাহুটা আর বিসি এই বাহুটা বা সাইডটা, এই দুটো তো ইকুয়াল। তাহলে আমার চোখে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমি কি ভুল বলছি? তোমরা বললেন না, আপনি তো বাহু বা সাইডের হিসেবে দেখছেন, তাই সমদ্বিবাহু বা আইসোস্কেলেস বলছেন। এতে ভুল নেই, আমরা তো কোণের দিক থেকে দেখছি তাই সমকোণী ত্রিভুজ বলছি। তাহলে জিনিস একটাই, যখন আমি কোণ সেই প্যারামিটারে মাপছি আমার হয়ে যাচ্ছে সমকোণী ত্রিভুজ, আর যখন বাহু সেই প্যারামিটারে মাপছি হয়ে যাচ্ছে সমদ্বিবাহু। তাহলে এক একটা নাম্বার তারাও বিভিন্ন আঙ্গিক থেকে দেখার কারণে ভিন্ন ভিন্ন নামে আমাদের সামনে অ্যাপিয়ার করবে। যেরকম ধরা যাক আমি যদি বলি তোমাকে যে সংখ্যাগুলো দেব সেগুলো 2 দিয়ে ভাগ যাচ্ছে কিনা আমাকে বলো, তার মানে তারা 2 দ্বারা বিভাজ্য কিনা, জাস্ট আমি সেইটুকু জানতে চাইছি। তুমি বললে সংখ্যা বলুন, আমি বললাম ধরো 17, তুমি বললে 2 দিয়ে ভাগ যাচ্ছে না, 8 দুগুণে 16, এক ভাগ মানে ভাগশেষ থাকছে। বললাম ঠিক আছে, তাহলে এটা ভাগ যাচ্ছে না, ক্রস দিয়ে দিলাম। 14 কি ভাগ যাবে 2 দিয়ে? তুমি বললে হ্যাঁ, 7 দুগুণে 14 ভাগ যাবে। তাহলে এই যে যারা যাচ্ছে না আর যাচ্ছে এদেরকে আমরা দুটো নাম দিলাম। যারা 2 দিয়ে ভাগ যাচ্ছে না তাদেরকে বললাম অড নাম্বার, যার বাংলা হচ্ছে অযুগ্ম সংখ্যা, আর একটু খারাপ বাংলা হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় বলছে কেন? 2 মানে জোড়া, জোড়া করা যাচ্ছে না বলে বিজোড় বলছে। আর যাদের জোড়া করা গেল তাদেরকে বলছে ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। তাহলে এখানে কিছু র্যাপিড ফায়ারের কোয়েশ্চেন আসে। সবচেয়ে ছোট বিজোড় সংখ্যাকে, আমরা যেহেতু ন্যাচারাল নাম্বারের কথায় আসছি, আমার ন্যাচারাল নাম্বার কিন্তু শুরু হয় 1 থেকে, এই জায়গাটা মাথায় থাকে যেন, 1 2 3 করে আপ টু প্লাস ইনফাইনাইট অবধি। তাহলে প্রথম বিজোড় সংখ্যা যেটা 2 দিয়ে ভাগ গেল না সেটা হচ্ছে 1, তারপরে কে 3, তারপরে কে 5। তাহলে এরা হচ্ছে এক্সাম্পল। আরও কি কি আসতে পারে? 7, 9। তার মানে আমরা দেখতে পাচ্ছি একটার ছেড়ে ছেড়ে আমার বিজোড় সংখ্যাগুলো অ্যাপিয়ার করছে। খুব ভালো কথা। জোড় সংখ্যার এক্সাম্পল কি কি? তুমি বললে জোড় সংখ্যা শুরু হচ্ছে 2 দিয়ে, 2 দিয়ে ভাগ যায়, তারপর 4, তারপর 6, এরকম করে চলতে থাকবে। এটাও এক ঘর পর পর আসবে। তাহলে সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা কি? 1, এটা প্রশ্ন আসে। সবচেয়ে ছোট জোড় সংখ্যা কি? 2। গেল? বেশ। এবারে আমি দেখার আঙ্গিক পাল্টে দিচ্ছি। আমি যে কোনো একটা নাম্বার নিচ্ছি, সাপোজ 14। এই 14 একে তুমি
কোন কোন ন্যাচারাল নাম্বারের গুণফল হিসেবে এক্সপ্রেস করতে পারো? তুমি বললে 14কে 14 1কে 14 লেখা যায়, তাহলে 1 গুণ 14, এটা একটা উপায় 14কে এক্সপ্রেস করার। না হলে হবে 2 গুণ 7। বললাম বেশ, তাহলে কটা উপায় পেলে? তুমি বললে দুটো, 1 গুণ 14 একটা উপায় আর 2 গুণ 7 আর একটা উপায়। আমি বললাম তাহলে 14র এইখানে যে সংখ্যাগুলোকে দেখতে পাচ্ছ, যাদেরকে গুণ করে 14 আনা যাচ্ছে, তাদেরকে বলে 14র উৎপাদক বা ফ্যাক্টর। তাহলে 14র কটা উৎপাদক আমরা দেখতে পাচ্ছি? 1, 14, 2, 7, অর্থাৎ 4টে উৎপাদক। কিন্তু আমি যখন বললাম 17কে তুমি এরকম গুণফল দিয়ে এক্সপ্রেস করো, তো তুমি বললে 1 গুণ 17, এছাড়া আর কোনো উপায় নেই। আর কোনো ন্যাচারাল নাম্বার দুটোকে গুণ করে আমি 17 আনতে পারবো না। বললাম আচ্ছা, তাহলে এদের যখন এই দুটোই সম্বল, এদেরকে আমরা গরিব লোক বলবো। এর কটা উৎপাদক? তুমি বললে দুটো। এবারে যেটা আমার বিচার্য বিষয়, যাদের দুটো মাত্রই উৎপাদক, যে কোনো সংখ্যাকে 1 ইন্টু সেই সংখ্যা লেখাই যায়, এটা বাই ডিফল্ট সবার জন্মগত অধিকার, তাহলে তাদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তাহলে প্রাইম হওয়ার ক্রাইটেরিয়া কি? 1 এবং সেই সংখ্যাটা। তাহলে তাদেরকে আমরা বলবো তাহলে যাদের দুটোই মাত্র উৎপাদক, তাদেরকে আমরা বলছি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। আর যাদের এই দুটো বাদ দিয়ে মিনিমাম আর একটা এক্সট্রা হয়ে যাবে, তাদেরকেই আমরা বলবো যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। এখানে যেরকম একটা সুন্দর প্যাটার্ন আছে, এখানে প্যাটার্ন থাকবে না। কেন বলছি? সবার আগে প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা দেখতে পাই? অনেকে বলবে 1। না, 1কে নিয়ে ঝামেলা আছে। আমি কি বললাম? ক্রাইটেরিয়া কি? 1 এবং সেই সংখ্যা, এই দুটো দিয়ে ভাগ যেতে হবে। এবারে 1কে যদি আমি কিছু দিয়ে এক্সপ্রেস করার চেষ্টা করি, তুমি বলবে 1 1কে 1, এটা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে 1 দিয়ে তো গুণ যাচ্ছে, আর সেই সংখ্যা বলতেও 1, তাহলে আমি ডাবল চেক করার অপশানই পাচ্ছি না। আমার কি দুটো উৎপাদক এসছে? তুমি বললে না, একটাই তো উৎপাদক। আমি বললাম তাহলে ও ক্রাইটেরিয়া ম্যাচ করতে পারলো না। তাহলে ও না তো মৌলিক না তো যৌগিক। তাহলে 1 মৌলিকও না যৌগিকও না, এর মধ্যে 1 ইনক্লুডেড হবে না। তাহলে 1 ঝামেলার মধ্যে নেই। 2কে কেবল 2 ইন্টু 1 হিসেবেই লেখা যায়। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 9। না, 9কে তো 1 গুণ 9 হিসেবে লেখা যায়, আবার 3 গুণ 3 হিসেবে লেখা যায়। তাহলে ওর তো 3টে উৎপাদক, 1 9 3, তাহলে 9 কিন্তু আর মৌলিক হলো না। তাহলে আমরা যারা একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করছিলাম, প্যাটার্ন তো প্রথমেই ব্রেক হয়ে গেছে। 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, কোনো প্যাটার্ন সেই অর্থে নেই, অ্যাকচুয়ালিও নেই। ইনফ্যাক্ট একটা সবচেয়ে বড় প্রাইজ যেটা হয় অঙ্কের, অ্যাবেল প্রাইজ, সেটা ঘোষিত আছে এই জিনিসটার উপরে, যে কেউ যদি মৌলিক সংখ্যার প্যাটার্ন আবিষ্কার করতে পারে, তাকে হয়তো অ্যাবেল প্রাইজে ভূষিত করা যেতে পারে। তো যাই হোক, কম্পোজিট নাম্বার তাহলে শুরু হচ্ছে কত থেকে? তুমি বলবে 2 3 তো মৌলিকে চলে গেছে, 1 তো এই ঝামেলাতেই নেই, তাহলে 4 থেকে শুরু হচ্ছে আমার যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার।
4 6 8। তাহলে এই গেল আমার হোয়ার অ্যাবাউট। এর মধ্যে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যাকে নিয়ে আমাদের একটু ডিটেলে আলোচনা করতে হবে, এটাই আমাদের শেষ টপিক। কেন? কারণ এর কোনো প্যাটার্ন নেই। এখানে যেরকম অল্টারনেট করে আসবে বলে আমরা একটা প্যাটার্ন পেয়েছি, এখানে কিন্তু প্যাটার্ন নেই। চলো, প্রাইম নাম্বার এক্সামিনারদেরও খুব পছন্দের জায়গা। এখানে কি জিনিসপত্র আমাদের জানতে হবে হচ্ছে এই প্রাইম নাম্বারের প্যাটার্ন যদি না থাকে তাহলে এর অঙ্কগুলো আমরা করব কি করে। তোমরা 1 থেকে 50 এবং ফাইনালি 51 থেকে 100 এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে পরপর লিখতে লিখতে চলো। 1 থেকে 10-এর মধ্যে আগে ফিল্টার করি। 1 থেকে 10-এর মধ্যে কি কি আছে? তুমি বললে 2 3 5 7। বললাম আচ্ছা, তাহলে 1 থেকে 10 এর মধ্যে এটা আছে। 11 থেকে 20-র মধ্যে তুমি বললে 11 13 17 19, ঠিক। 21 থেকে 30-এর মধ্যে তুমি বললে 21 থেকে 30-এর মধ্যে 23 আছে, 29 আছে, এটাও ঠিক। 31 থেকে 40, 31 থেকে 40-এর মধ্যে 31 আছে, 37 আছে। আচ্ছা, বেশ। তাহলে 41 থেকে 50 বললে 41 43 47। ওকে, বেশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 10-এর মধ্যে কটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার আছে? তুমি বললে 4টে। এখানে 11 থেকে 20 4টে, এখানে 2টো, এখানে 2টো, এখানে 3টে। তাহলে আমরা যদি একটা ছন্দ মনে রাখি আমাদের সুবিধে হবে। ছন্দটা আগে লিখে নিই। 4 4 2 2 3 2 2 3 2 1। এটা কি? 1 থেকে 10-এর মধ্যে 4টে, 11 থেকে 20-র মধ্যে 4টে, তারপরেরটায় 2টো, 4 4 2 2 3। এর পরেরগুলো আমি আর লিখিনি। 51 থেকে 60, 61 থেকে 70, এই করে করে আপ টু 100 অবধি টোটাল কটা মৌলিক সংখ্যা আছে এই তার ডেটা। তাহলে তুমি যদি এরকম প্রশ্ন পাও 1 থেকে 50 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা আছে, তুমি বলবে প্রথম 10টায় 4টে, তারপরের 10টায় 4টে, তারপরের 10টায় 2টো। তাহলে 30 অবধি 4 4 8 আর 2 10, 40 অবধি 12, 50 অবধি আর 3, টোটাল 15টা। তাহলে এই অবধি নিয়ে আমার 50টার, অর্থাৎ 15টা প্রাইম নাম্বার। 10 5 15। সিমিলারলি তোমায় যদি বলে 51 থেকে 60 কটা আছে, তুমি বললে 2 2 4, 4 আর 2 6 আর 4 10, তাহলে টোটাল 10টা। তাহলে তোমার কাছে যদি প্রশ্ন আসে 1 থেকে 100 তাতে টোটাল কতগুলো প্রাইম নাম্বার আছে, তুমি বলবে 15 আর 10 25টা। খুব ভালো কথা। তাহলে আমি যদি একটু অন্য প্রশ্ন করি, 1 থেকে 100 পর্যন্ত যৌগিক সংখ্যা কটা আছে? একদম তোমরা খুব আনন্দ নিয়ে উত্তর দিয়ে দিয়েছো, আমি জানি। 1 থেকে 100 সংখ্যা আছে 100, তার মধ্যে মৌলিক হচ্ছে 25টা, তাহলে বাকিগুলো হচ্ছে আমার যৌগিক সংখ্যা 75টা। একদম ভুল উত্তর দিয়েছো। কেন? কারণ এই যে 75টা তোমরা বের করলে তার মধ্যে 1 রয়ে গেছে না, কারণ আমি তো মৌলিক সংখ্যার মধ্যে 1 কাউন্ট করিনি। এবারে 75-এর মধ্যে 1 মশাই যে ঢুকে বসে রয়েছে সে তো যৌগিকও না মৌলিকও না। আমি তো জানতে চেয়েছিলাম যৌগিক সংখ্যা কতগুলো। তাহলে 75 থেকে একটা বাদ যাবে, সে নিজে 1। তাহলে আমার কাছে উত্তর হবে 74টা।
তাহলে 1 থেকে 100 পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়ালো? যৌগিক সংখ্যা হচ্ছে 74টা, মৌলিক সংখ্যা হচ্ছে 25টা, আর 1 হলো নিজে। আর একটা জিনিস স্টাডি করার আছে, মৌলিক সংখ্যায় তো প্যাটার্ন নেই, আগেই বললাম। একটা জিনিস যেটা ইউনিক, 3, 5 এদের মধ্যে 2 গ্যাপ, আবার 5, 7 এদের মধ্যে 2 গ্যাপ, পরপর এরকম 2, 2 গ্যাপে টোটাল 3টে প্রাইম নাম্বার আর কোথাও তুমি দেখতে পাবে না। তাহলে এই জিনিসটা আমাদেরকে একদম মাথায় বসিয়ে নিতে হবে। যদি পরপর 3টে প্রাইম নাম্বার থাকে এবং তাদের মাঝে গ্যাপ 2 থাকে, তাহলে তারা শিওরলি 3, 5, 7 এছাড়া আর কেউ হতে পারে না। আরেকটা কথা, যদি আমি বলি ইভেন নাম্বার, যে কোনো ইভেন নাম্বার, সে তো 2 দিয়ে যাবেই। সে 2 হোক, 4 হোক, 6 হোক, 8 হোক, সবাই 2 দিয়ে যায়। তাহলে 2 বাদ দিয়ে আর কোনো সংখ্যা যদি 2 দিয়ে চলে যায়, তার মানে 2 তার ফ্যাক্টর হবে। তুমি বললে হ্যাঁ, তাহলে 2 যদি একটা ফ্যাক্টর আমি পেয়েই যাই, তাহলে সেটা 1 এবং সেই সংখ্যা ছাড়া, তাহলে সে তো মৌলিক হতে পারে না। তাহলে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, ইভেন নাম্বার কখনোই মৌলিক হতে পারে না, কারণ তার একটা ফ্যাক্টর 2 থাকবে, এক্সেপ্ট 2 নিজে। মানে 2 তো 2 দিয়ে ভাগ চলে যায়। তুমি বললে হ্যাঁ, কিন্তু 2 তো নিজে মৌলিক সংখ্যা। তাহলে 2 এর একমাত্র এই গুণটা আছে, 2 ইজ দ্য ওনলি ইভেন প্রাইম নাম্বার, একমাত্র মৌলিক এবং যুগ্ম সংখ্যা হলো 2। এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ক্লাসিফিকেশন অবশেষে শেষ হলো। থিওরি তো শেষ, এইবারে এই ক্লাসিফিকেশনের উপরে আমরা কিছু প্রশ্ন আলোচনা করি, তাহলে সুবিধা হবে। আমাদের কোয়েশ্চেন নাম্বার 1, what is the value of x for which x, x plus 1 and x plus 3 all are prime numbers? x এর কোন মানের জন্য x, x plus 1, x plus 3 তিনজনই প্রাইম নাম্বার হয়? এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রথম কথা, x এর ভ্যালু 0 হলে সে কি প্রাইম নাম্বার হবে? তুমি বললে না, হতে পারে না। তার মানে এই অপশানটা ক্যান্সেলড আউট। 2 হলে কি হতে পারে? তুমি বললে হ্যাঁ, 2 নিজে প্রাইম নাম্বার। তাহলে x যদি 2 হয়, x প্লাস 1 হবে 3, আর x প্লাস 3 হবে 5। হ্যাঁ, এই তো তিনজনই প্রাইম নাম্বার, তাহলে 2 হবে আমার উত্তর। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2, if m is the number of prime numbers between 0 to 50 and n is the prime number between 50 to 100, then what is the value of m minus n? তাহলে 0 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে m। আমরা কটা জানি? 0 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কটা আছে? 1 থেকে 50 আমরা এক্ষুনি করেছি, 15টা। তাহলে প্রশ্ন অনুযায়ী আমার m এর ভ্যালু হচ্ছে 15। ও আচ্ছা, 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা কটা? আমরা জানি 10টা। তাহলে সেটাই হচ্ছে n। তাহলে প্রশ্ন অনুযায়ী m মাইনাস n এর ভ্যালু জানতে চেয়েছে, যেটা খুব সহজেই আমাদের বেরিয়ে গেল, 15 বিয়োগ 10, 5টি। তাহলে এটা খুব সহজ ছিল, থিওরিটা একটু আমাদের খালি জানতে হবে। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট? নিচের কোনটি সঠিক নয়? আমরা একটা একটা করে অপশান চেক করি। 1 ইজ নিদার প্রাইম নর কম্পোজিট, এক মৌলিকও না যৌগিকও না। হ্যাঁ, ঠিকই তো বলছেন, এক মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে এটা ঠিক আছে। 2 নম্বর, 0 ইজ নিদার পজিটিভ নর নেগেটিভ, 0 ধনাত্মকও না ঋণাত্মকও না, এটাও ঠিক। ইফ পি অ্যান্ড কিউ ইজ ইভেন দেন পি অ্যান্ড কিউ আর অলওয়েজ ইভেন, যদি পি গুণ কিউ এইটা ইভেন নাম্বার হয়, তাহলে বলছে
পি আর কিউ ইন্ডিভিজুয়ালি ইভেন হতেই হবে, এটাই আমার আপত্তি আছে। কেন? আমার যদি মনে হয় পি 3 আর কিউ 2 তাদের গুণ করব, তাহলে আমার উত্তর কত আসবে? তুমি বললে 6। তাহলে পি কি, ইভেন না অড? তুমি বললে অড। কিউ কি, ইভেন? আমার উত্তর কি এলো? ইভেন। তাহলে আমার উত্তর অর্থাৎ গুণফল ইভেন হতে গেলে দুটোকেই কি বাধ্যতামূলক ইভেন হতে হচ্ছে? না, একটা অড হলেও তো হচ্ছে। তাহলে এটাই আমার আপত্তি আছে, এটা ঠিক নেই। আর √2 একটি অমূলত সংখ্যা, ইরেশনাল নাম্বার, অবশ্যই আমরা তো জেনেইছি। তাহলে এটাও ঠিকই আছে, তাহলে ঠিক নেই হচ্ছে এটা, আমার সি হবে উত্তর। আরও এরকম প্রচুর প্রচুর অঙ্ক ডেভেলপ করা যায় এই কনসেপ্টের উপর। আমরা আস্তে আস্তে PYQ যখন সলভ করব এক্সাম ভিত্তিক, তখন এর উপরে প্রচুর অঙ্ক করব। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, একটু মন দিয়ে দেখো। এটা একবার দেখা হয়ে গেলে এটা সারা জীবন কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো।